তাহলে আমরা আগের দিন করেছিলাম গ্রাম পঞ্চায়েত কর্মী যে কোশ্চেনটা ছিল সেটা সলিউশন। তো আজকে আমরা এই পিআইকিউ সিরিজে পঞ্চায়েত সেক্রেটারি সলিউশন করব। এবার এটা পঞ্চায়েত সেক্রেটারি সলিউশন করাচ্ছি বলে যে শুধু পঞ্চায়েত সেক্রেটারির জন্য কাজে লাগবে তা কিন্তু নয়। এটা তোমাদের আপকামিং যত পরীক্ষা আছে সবের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস ভালো করে মাথায় রাখবো যে এই পঞ্চায়েত সেক্রেটারি বলো বা আরও যত সমস্ত পরীক্ষা আছে একমাত্র কর্মী ছাড়া কারো কোনো বেঙ্গলি ট্রান্সলেশন ছিল না। তো তোমাদের এটা মাথায় নিয়ে রাখতে হবে, পঞ্চায়েতের কর্মী ছাড়া বাকি যত পরীক্ষা দেবে সমস্ত পরীক্ষাতে তোমার ইংলিশ ভার্সনেই কোশ্চেন থাকবে, কিন্তু আমি তোমাদের বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। কিন্তু এটা প্রিপারেশন নিয়ে রাখবে যে তোমাদের বাংলা ভার্সনে কিছু থাকবে না। চলো আমরা প্রথম কোশ্চেনটা থেকে শুরু করি। ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। একটা নাম্বার হচ্ছে 25% অন্য একটা নাম্বারের। দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার নাম্বার। বলা হচ্ছে সবথেকে বড় সংখ্যাটা ছোট সংখ্যার থেকে 12 বেশি। তাহলে আমাদের লার্জার নাম্বার আর স্মলার নাম্বারের রেশিওটা দেখে নাও। বলা হয়েছে ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। কারণ একটা যদি 100% হয় তাহলে আর একটা কথা হবে 25%। তাহলে এদের এখানে তুমি 125 দিয়ে ডিল করতেই পারো, কিন্তু আমি বলছি এটা রেশিও নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 4:1 আসছে সংখ্যা দুটো রেশিও। এবার বলা হয়েছে একটা সংখ্যা অন্য সংখ্যার থেকে 12 বেশি। রেশিওর টার্মে একটা সংখ্যা আর একটা থেকে কত বেশি? 3 ইউনিটে বেশি। তাহলে 3 ইউনিট সমান আমরা 12 বলতে পারি। 1 ইউনিট সমান কত আসছে? 4। আমাদের জানতে কি চেয়েছে? লার্জ নাম্বার মানে বড় সংখ্যাটা। তো বড় সংখ্যাটা আমাদের রেশিও কত আছে? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট সমান কত হবে? 16। পরে কোশ্চেনটা দেখো। এ পার্সন স্পেন্ডস 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড ইজ এবল টু সেভ 3200 পার মান্থ। বলা হয়েছে এক ব্যক্তি তার ইনকামের 2/3 অংশ খরচা করে দেয়, স্পেন্ড করে দেয় মানে খরচা করে দেয়, দিয়ে বলা হয়েছে সে 3200 টাকা সেভিংস করে। যদি এরকম কিছু কাজ করে থাকে তাহলে তার মান্থলি এক্সপেন্ডিচার কত সেটা আমাদের জানতে চেয়েছে। কোশ্চেনটা বুঝতে পেরেছি আমাদের কি আছে। তাহলে আমাদের এখানে তুমি ইনকামকে এক্স ধরে ডিল করতে পারো বা অনেক কিছু ধরে ডিল করতে পারো, আমরা সব কিছু বলছি না। আমাদের দেখো কি বলা হয়েছে, এক্সপেন্ডিচার বলা হয়েছে 2/3 অফ ইনকাম। তো আমাদের এখানে এই ভগ্নাংশ নিয়ে ডিল করার থেকে ইনকামটাকে ধরে নাও তুমি 3 ইউনিট। তাহলে এক্সপেন্ডিচার রেশিও টার্মে কত আসছে? 2/3 অফ 3, অর্থাৎ এক্সপেন্ডিচার আসছে 2 ইউনিট। তাহলে সেভিংস কত আসছে? সেভিংস আসছে, ওর ইনকাম হচ্ছে 3 ইউনিট, খরচা করে 2 ইউনিট, সেভিংস করে তাহলে কত? 1 ইউনিট। এবার আমাদের বলা হয়েছে ওই ব্যক্তিটি সেভ করে 3200 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 1 ইউনিট সমান 3200 টাকা। জানতে কি চেয়েছে? ওর এক্সপেন্ডিচার জানতে চেয়েছে, পার মান্থ এক্সপেন্ডিচার। পার মান্থ এক্সপেন্ডিচার আমাদের কত এসেছিল? 2 এসেছিল। তাহলে 1 ইউনিট সমান যদি 3200 হয় তাহলে 2 ইউনিট সমান কত হবে? 6400 টাকা। তাহলে আমাদের অপশন সি অ্যান্সার। If the simple interest on 400 for 10 years is 2800, then rate of interest per annum। 400 টাকার 10 বছরে সরল সুদ দিচ্ছে 280 টাকা, দিয়ে তোমাকে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে। তো আমরা এসআই ইজ ইকুয়াল টু PRT বাই 100 যদি আমরা ধরে করি, অবশ্যই করতে পারবো যে এসআই 280 টাকা, প্রিন্সিপাল 400 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, টাইম হচ্ছে তোমার কাছে 10 বছর। এবার এইভাবে যে তোমার করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমিই তো বলবো যে এইভাবে কখনোই করবে না। কারণ হচ্ছে তুমি এইভাবে করে যে সময়টা দেবে তোমার এমন কিছু সময় লাগছে না, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার যদি এইভাবে করে 30 সেকেন্ডও বেশি সময় লাগে না, সেই 30 সেকেন্ড বেশি সময়টা তোমার লস। কারণ তোমার কাছে যখন কখনো পরীক্ষা দিতে দিতে দেখবে 30 সেকেন্ডের জন্য 2-3টে গোল করতে তুমি ভুলে গেছো, মানে ভুলে যাওনি, গোল করতে পারোনি 30 সেকেন্ডের জন্য, তখন মনে হবে যদি আমি 30 সেকেন্ড কোনোভাবে বাঁচাতে পারতাম। তো এই কিছু অঙ্ক থাকে যেগুলো মুখে মুখে করার বা সময় বাঁচানোর অঙ্ক, তো সেগুলোতে তোমাকে সময় বাঁচাতেই হবে। তাহলে এখানে একদম সহজ ওয়েতে বলছি আমরা যে 10 বছরে সুদ লাগছে 280 টাকা, তাহলে 1 বছরে সুদ কত লাগবে? 28 টাকা। এই ক্যালকুলেশনটার জন্য খাতা পেন ইউজ করার দরকার, সে দরকার নেই। কারণ তুমি ইয়ারলি সুদ পাচ্ছ 28 টাকা। এবার তোমাকে জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কথাটার মানে হচ্ছে তোমার যে ইন্টারেস্টটা আছে সেটা আসলের কত পার্সেন্ট। তাই ইন্টারেস্টের পার্সেন্টেজ অ্যাকচুয়ালি তোমাকে জানতে চেয়েছে। তো 28 টাকা সুদ পাচ্ছ কত টাকার ওপর? 400 টাকার ওপর। যার পার্সেন্টেজ বার করতে হয় তাকে ওপরে দিতে হয়, যার ওপর পার্সেন্টেজ বার করি তাকে নিচে।
তাহলে 28/100 ইন্টু 100, সরি 28/400 ইন্টু 100, তাহলে আমাদের কত আসছে? এই 4 দিয়ে কাটো 7, তাহলে আমাদের কত আসছে? সিম্পলি 7% আসছে ইন্টারেস্ট রেট। ব্যাস, আর কিছুই নেই। কি করলাম? 10 বছরে 280 টাকা, 1 বছরে 28 টাকা। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, মানে ইন্টারেস্টের পার্সেন্টেজ। যার পার্সেন্টেজ জানতে চাওয়া হয় তাকে উপরে দিতে হয়, যার উপর চাওয়া হয় তাকে নিচে দিতে হয়। ব্যাস, 28/400 ইন্টু 100। পরেরটা আসবো। দ্য অ্যাভারেজ এজ অফ 8 টিচার ইন এ স্কুল ইজ 40 ইয়ার্স। 8টা টিচার আছে, তাদের অ্যাভারেজ এজ বলা হয়েছে 40 বছর। এ টিচার অ্যামং দেম ডাইড অ্যাট দ্য এজ অফ 55। একটা 55 বছর বয়সী শিক্ষক মারা গিয়েছেন, তার পরিবর্তে কি হয়েছে? whereas another teacher whose age was 39 years join them। বলা হয়েছে অন্য একটি টিচার আছে যার বয়স 39 ইয়ার্স, তিনি সেই ক্লাস জয়েন করেছেন। দ্য অ্যাভারেজ এজ অফ দ্য টিচার্স ইন দ্য স্কুল, তাহলে ওই বর্তমানে সমস্ত শিক্ষকদের গড় বয়স কত, এটা জানতে চেয়েছে। এটা ডেভিয়েশন মেথডে অ্যাভারেজ করতে পারলে তো খুবই ভালো। যদি আমরা ডেভিয়েশন মেথড নাও জেনে থাকি তো বেসিক দিয়েও করতে পারবো। যে 8টা টিচারের অ্যাভারেজ এজ 40 বছর, তাহলে 8টা টিচারের টোটাল এজ কত? 8 ইন্টু 40। যে সেখান থেকে একজন মারা গিয়েছেন মানে কি? বিয়োগ যাবেন তার বয়সটা। যে তার পরিবর্তে 39 ইয়ার্সের একজন টিচার এসেছে, তাহলে 39-এর আসলো। এটা কি? এটা হচ্ছে টোটাল এজ সমস্ত টিচারদের। তাহলে অ্যাভারেজ এজ কত আসবে? 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 ইন্টু -55 প্লাস 39 আসে, তাহলে -8 ইন্টু 40 মাইনাস এখানে কত আসবে? 16 আসবে। একে 8 দিয়ে ভাগ করছো, তাহলে আমাদের কি আসছে? 8 দিয়ে কেটে যাচ্ছে আর এখানে 2 পড়ে থাকছে, অর্থাৎ 40 - 2 38 বছর বয়স। এবার এটা আমরা ডেভিয়েশনে করতে পারতাম না? ডেভিয়েশনেও করতে পারতাম। আমরা আগে কি করলাম বলে দিই। 8টা টিচারের টোটাল এজ বার করেছি, 8টা টিচারের টোটাল এজ, সেখান থেকে যিনি মারা গিয়েছেন তার বয়স বাদ দিয়েছি, তারপর তার পরিবর্তে যে নতুন এসেছে তার বয়সটা যোগ হবে। এটা ছিল টোটাল এজ। তাহলে অ্যাভারেজ এজ কী হবে? 8 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে -16 আসছে। 8 ইন্টু 40 -16, 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 40 - 2 অর্থাৎ 38 বছর বয়স। ডেভিয়েশন মেথড কি বলছে? যে তোমার অ্যাভারেজ যা আছে ছেড়ে দাও, অ্যাভারেজের এখন হাত দিও না, আগে দেখো টোটালের উপর বয়সের চেঞ্জ কী আসছে। 55 বছর বয়সের একজন মারা যাচ্ছে, তার পরিবর্তে 39 বছর বয়সের একজন আসছে, তাহলে টোটালের ওপর দেখো -16 এফেক্ট ফেলছে, মানে টোটাল যা এজ আসবে তাতে 16 বছর কম আসবে। তাহলে অ্যাভারেজে এফেক্ট কি ফেলবে? তাহলে অ্যাভারেজে এফেক্ট ফেলবে -16, 8 জন আছে, তাহলে 8 দিয়ে ভাগ করো, তাহলে অ্যাভারেজ এজে -2 কম আসবে। তাহলে আমাদের 40 ছিল ওদের অ্যাভারেজ এজ, তাহলে আমাদের -2, তার মানে কত আসছে? 38 বছর আসছে ওদের টোটাল এজ। এবার এই অঙ্কটার ক্ষেত্রে মনে হচ্ছে যে এইটা কি এমন পার্থক্য হলো? পার্থক্য তখন বুঝতে পারবে যখন তোমাকে ডেটাগুলো আরও অনেক নোংরা দেবে, ঠিক আছে? তখন মনে হবে যে ডেভিয়েশন মেথডটা আমাদের অনেক বেটার। তো আমাদের এটা ডেভিয়েশনে অ্যাপ্রোচ নিতে পারি। সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80 অ্যান্ড ডিফারেন্স বিটুইন দেম ইজ 20। তাহলে সাম জানতে চেয়েছে দুটো পজিটিভ ইন্টিজারের, না সাম জানতে চায়নি, সাম বলা হয়েছে যে 80, দুটো পজিটিভ ইন্টিজারের যোগফল হয়েছে 80, আর ডিফারেন্স অর্থাৎ তাদের বিয়োগফল বলা হয়েছে 20। তাহলে তোমার কাছে দেওয়া আছে x প্লাস ওয়াই দেওয়া আছে 80, আর x মাইনাস ওয়াই দেওয়া আছে তোমার কাছে 20। এবার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স জানতে চেয়েছে কার? অফ স্কোয়ার অফ দোজ নাম্বারস। এই জায়গাতে অনেকের প্রবলেম থাকে, তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স চেয়েছে কার কার ডিফারেন্স চেয়েছে? দুজনার ডিফারেন্স চেয়েছে। কাদের ডিফারেন্স চেয়েছে? স্কোয়ার অফ দোজ নাম্বারস, মানে তোমাকে জানতে চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে এইটা তুমি এক্স আর ওয়াই আলাদা করে ক্যালকুলেট করে করতেই পারো, কিন্তু ওইভাবে করার দরকার নাই। আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ধরনের ফর্মুলা ছোটো থেকে দেখে এসেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি আসবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমাদের এক্স প্লাস ওয়াই কোশ্চেনে দেওয়া ছিল 80, আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 20। তাহলে আমাদের কত আসছে? 1600 আসছে অ্যান্সার। পরের কোশ্চেনটা আসবো। এই যে এই কোশ্চেনগুলো দেখছো রিজনিংয়ের, যদি কোনো পরীক্ষায় রিজনিং এসে থাকে তাহলে এখান থেকে কোশ্চেন আসবে না, এটা বলতে পারো খুব মানে নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। এখান থেকে কোশ্চেন আসে এবং মাল্টিপল ওয়েতে কোশ্চেন আসে। এবার এই ধরনের কোশ্চেনগুলো কিছু ছেলে
তোমাদের মধ্যে আছে যারা কি করে, যে এ থেকে যে এখান থেকে এম অবধি লিখে নিল, তারপরে এন থেকে আবার এখান থেকে লিখে নিল জেড অবধি, তারপরে এখানে ওদের নাম্বারিং করতে থাকে। এভাবে নাম্বারিং করতে করতে 13 অবধি যায়, দিয়ে আবার 14 থেকে নাম্বারিং করতে 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 26 অবধি যায়। যেটা বেঞ্চে লিখে নিল বা রাফশিটে লিখে লিখে নিল, দিয়ে এবার যখন তোমার এই কোশ্চেনটা সলিউশন করতে হবে তখন বারবার উল্টো উল্টো দেখবে। তো এইভাবে যদি তুমি বারবার উল্টো উল্টো দেখতে যাও তাহলে কম করে তোমার 3 থেকে 4 মিনিট সময় চলে যাবে। তুমি যদি খুব ফাস্টও করো তাহলে 2 মিনিটের কমে তুমি করতে পারবে না, বারবার যদি পেজ উল্টে দেখতে যাও। তো এইরকম যদি করো তাহলে তো হবে না, তোমার সময় তো অলরেডি তুমি লাগিয়ে ফেলছো। তোমার যারা কম্পিউটার তারা তো সেটা 30-40 সেকেন্ডে করে ফেলবে, তাহলে তুমি তাদের থেকে পিছিয়ে যাচ্ছ। তো তোমাদের এটা আমি বলে দিচ্ছি, তোমাদের সবার আগে প্রথম কাজ, আগে ই জ্যোতিটা মুখস্থ করবে, EJOTY। তাহলে ই মানে এখানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। এবার তোমার কাজ কি হবে, 1 থেকে 5 যাদের যাদের নাম্বার আছে তাদের মুখস্থ করা, তারপর 6 থেকে 10, 11 থেকে 15 এইভাবে মুখস্থ করবে। মুখস্থ করার পর তোমরা এরপরে এটা প্র্যাকটিস সেশনটা কি করবে, প্র্যাকটিস সেশনটা এইভাবে করবে যে তোমার নাম লিখলে, তোমার নাম লেখার পর তাদের নাম্বারিং করো। তোমার নাম লিখলে, তোমার নাম যেমন NAME, তাহলে 14, 1, 13, 5 এইভাবে নাম্বারিং করলে। তারপর তোমার মায়ের নাম, বাবার নাম, তারপর তোমার যদি কোনো রিঙ্কি থাকে, যেহেতু তুমি সচিবজি হতে চলেছো রিঙ্কি তো থাকতে হবে, তাহলে তোমার যদি কোনো রিঙ্কি থাকে, ঠিক আছে, তাহলে সেই রিঙ্কির নাম লিখবে 18, 9, 14, 11, 9 এইভাবে, ঠিক আছে। তো এইভাবেই প্র্যাকটিস করবে 1 ঘন্টা, একদিন দেবে, তোমার লাইফ টাইম এটা থেকে যাবে। তারপর তুমি টুকটাক রিজনে মক দিতে থাকো, আর ভুলবে না। তো কষ্ট করে একটা দিন 1 ঘন্টা তোমাকে দিতেই হবে। এবার আমরা দেখবো এখানে আমাদের কোশ্চেনে কি আছে। কোশ্চেনে আছে আমাদের ম্যাসন, MASON। ম্যাসনটাকে আমাদের কি বলা হচ্ছে, যে NBTPO। যদি ভালো করে দেখো, 13, 14, 1, 2, 19, 20, 15, 16, 14, 15, মানে সবগুলো কি হয়েছে +1 করে অ্যাড হয়েছে। তাহলে তোমার এখানে ওয়ার্ল্ড আছে, তাহলে ডাব্লু নাম্বার কত, 23। 23-এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 24 আসবে। 24 কার নাম্বার, এক্সের। তুমি যখনই এক্স দেখতে পেয়ে গেছো অপশানে দিয়ে একবার চোখ বুলিয়ে নেবে, এক্স দিয়ে একটাই আছে, সঙ্গে সঙ্গে ওটা মার্ক করে দিয়ে বেরিয়ে যাবে। যদি মনে হয় যে না আমার এখনও স্যাটিসফ্যাকশন আসলো না, পুরোটাই দেখবো, তাহলে দেখে নাও। তারপরে ও কত নাম্বার, ও এর নাম্বার হচ্ছে 15, তাহলে এখানে কত আসতে হবে, 16। 16 কার, পি এর নাম্বার। তারপরে কত আছে, আর মানে কত, 18। 18 তাহলে এখানে 19 আসতে হবে। 19 কার নাম্বার, এস এর নাম্বার। এল মানে হচ্ছে 12, তাহলে এখানে 13 আসতে হবে। 13 কার নাম্বার, এম এর নাম্বার। তারপরে ডি আছে, ডি মানে 4, 4-এর সঙ্গে 1 যোগ করো, 5। 5 কার নাম্বার, ই এর নাম্বার। তাহলে XPSME এটা আমাদের আসছে অ্যান্সার। বুঝতে পেরেছি? তো তোমাদের এইভাবে কখনোই ট্রাই করবে না, তোমরা আগে এই জ্যোতিটা মুখস্থ করবে। জ্যোতিটা মুখস্থ করার পর তোমরা 1 থেকে 5 মুখস্থ করবে, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 20 থেকে 26 এইভাবে মুখস্থ করলে তারপর প্র্যাকটিস করে নেবে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বন্ধুর নাম, তোমার যে আরও যে ক্লোজ নিয়ার অ্যান্ড ডিয়ার আছে তাদের নাম, এভাবে সবারগুলো মুখস্থ করবে। মানে একটু প্র্যাকটিস সেশনে করে নেবে, দেখবে সব মুখস্থ থেকে যাবে। চলো পরেরটা দেখবো কি বলা আছে। ইন এ স্কুল দেয়ার আর 200 স্টুডেন্টস। একটা স্কুলে 2000 ছাত্র আছে। বলা হয়েছে 40% অফ দেম আর গার্লস, তাদের মধ্যে 40% হচ্ছে মহিলা। মান্থলি ফি অফ ইচ বয় ইজ 400। তাহলে এক একটা ছেলের মান্থলি ফি বলা হয়েছে 400 টাকা, আর এক একটা মেয়ের মান্থলি ফি কি বলা হয়েছে, 25 টাকা লেস দ্যান দ্যাট অফ এ বয়। মানে একটা ছেলের থেকে 25% কম, 25 টাকা নয়, সরি 25% কম। সাম অফ দ্য ফিজ অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে এখানে সমস্ত ছেলে এবং মেয়েদের ফিজের যোগফল আমাদের জানতে চেয়েছে। তাহলে তোমার প্রথম কাজ, আগে ছেলে এবং মেয়েদের সংখ্যা বার করে নাও। বলা হয়েছে 40% অফ দেম আর গার্লস, তাহলে আমাদের কি আছে, 40% মেয়ের সংখ্যা, তাহলে 40%। যদিও এইগুলো তোমার যদি ডেটা মানে যদি একটু ক্লিয়ার করা থাকে, দেখবে জিরোগুলো নিয়ে অত ভাবার দরকার নাই। 40% মানে 4 দুগুণ 8, 2000-এ 40% মানে 800। তো এটা একটু প্র্যাকটিস করলে তোমার চলে আসবে। তাহলে 800টা মেয়ে আছে, আর ছেলের সংখ্যা কি হবে, তাহলে 2000 থেকে 800 বাদ দিলে 1200টা ছেলে আছে। এরপর কি বলা হয়েছে, ফি অফ ইচ বয় ইজ 400। এক একটা ছেলের ফিজ বলা হয়েছে 400 টাকা।
তাহলে আর এক একটা মেয়ের কি বলা হয়েছে 25% লেস। তাহলে 25% মানে কত আগে সেটা দেখে নিই, বা 25% লেস বার করছি। 25% লেস মানে কি হবে? 75%। কার? বয়েজের। বলা হয়েছে 25% লেস, তার মানে কি 75% ভ্যালু অ্যাকচুয়ালি। তাহলে 75% আমাদের কত আসবে? 4 ইন্টু 75। তাহলে 4 ইন্টু 75 কত আসে? 4 5 20, 4 7 28, আর 2 30। তাহলে আমাদের এক একটা মেয়েদের ফিস কত আসছে? 300 টাকা। তাহলে এটা আসছে টোটাল সমস্ত ছেলেদের ফিস, এটা আসছে টোটাল সমস্ত মেয়েদের ফিস। তো এই দুটো যোগ করলেই তো আমার অ্যান্সার চলে আসবে। তো এখানেও দেখো 4টে জিরো দেখতে পাচ্ছি, এখানেও 4টে জিরো। তাহলে আমরা যেটা ক্যালকুলেশনে এখানে কি করব, জিরো নিয়ে কনফিউজ হওয়ার দরকারই নেই। আমরা এইটুকু জানি যে যা অ্যান্সার আসুক 4টে জিরো লাস্টে আসতে হবে। তাহলে এখন জিরো নিয়ে ভাবতে যাবো না। 4 12 48 প্লাস 3 8 24। তাহলে 48 আর 24 কত হচ্ছে? 72। আর 4টে জিরো আমরা বসে যাবে। তাহলে আমাদের এইটা আসছে অ্যান্সার। বুঝতে পারলাম? পরেরটা দেখো, দ্য টাইম ফর ট্রেন অফ লেন্থ 130 মিটার রানিং অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার। তো আমাদের যে কোনো ট্রেন যখন পাস হয়, আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যে ট্রেনটা যখন কোনো স্ট্যান্ডিং মানুষকে ক্রস করে, একটা মানুষ হতে পারে, ট্রি হতে পারে, পোল হতে পারে, তাহলে বলা হলো একটা মানুষকে বা একটা ট্রিকে বা একটা পোলকে 10 সেকেন্ডে ক্রস করে। তাহলে এই ট্রেনটা এইভাবে আসছে, দিয়ে এটাকে ক্রস করে চলে যাচ্ছে। তার মানে ওই 10 সেকেন্ডে ট্রেনটা আর কিছুই না, নিজের লেন্থ ক্রস করলো। কিন্তু ওই ট্রেনটায় যদি বলা হয় যে তোমার অন্য একজনকে ক্রস করছে যার লেন্থ আছে, মানে অ্যানাদার অবজেক্ট হ্যাভিং উইথ এ লেন্থ, তাহলে অন্য একটা অবজেক্ট যার একটা লেন্থ আছে, এই একটা অবজেক্ট যার লেন্থ আছে, সেটা কি হতে পারে? অন্য একটা ট্রেন হতে পারে, অন্য একটা ব্রিজ হতে পারে, বা অন্য একটা তোমার মানে অনেক কিছুই হতে পারে, ব্রিজ, ট্রেন, মালগাড়ি, প্ল্যাটফর্ম। ঠিক আছে? তাহলে এখানে ট্রেনটা নিজের লেন্থ ক্রস করছে, কিন্তু এখানে যদি এই প্ল্যাটফর্মের লেন্থ পি হয় আর ট্রেনের লেন্থ যদি এক্স হয়, বলা হলো 10 সেকেন্ড সময় নিচ্ছে পার হতে। তাহলে 10 সেকেন্ডে কী কী লেন্থ পার করবে? নিজের প্লাস ওই প্ল্যাটফর্মটার, এই দুটো লেন্থ পার করবে। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, অঙ্কটার মধ্যে কিছু নেই। ট্রেনের লেন্থ বলা হয়েছে 130, আর ব্রিজের লেন্থ বলা হয়েছে 150। তাহলে আমাদের কত আসছে? 280 মিটার ক্রস করছে ট্রেন। কত সেকেন্ডে সেটা জানতে চেয়েছে। স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। 99% টাইম স্পিড ডিস্ট্যান্সের অঙ্ক এই ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম থেকেই হয়। এরপর কিছু ডিফিকাল্ট অঙ্কের জন্য শর্টকাট আলাদাভাবে তৈরি করা থাকে। তো আমরা এই জিনিসটা সবারই আশা করি মনেই থাকবে, যে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে 280 মিটার হচ্ছে ডিস্ট্যান্স। ওদের স্পিড কত বলা হয়েছে? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার যদি ওদের স্পিড হয়, তাহলে আমাদের দেখো এটা কিসে আছে? মিটারে আছে। এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের করণীয় কি? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হয়? 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইন্টু টাইম, 4 18 72, 4 5 20, একটা জিরো কাটছে আর 2 দিয়ে কাটলে 14। তাহলে টাইম কত আসছে? 14 সেকেন্ড সময় লাগছে। এবার এইখানে একটা জিনিস আমি বললাম, এই 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। এখানে অনেকের কনফিউশন হয়ে যায় যে এটা মনে কিভাবে রাখবো, বা অনেকে ভুলে যায়। প্রথম যারা করে তারা একটু ভুলে যায় যে আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, মিটার পার সেকেন্ড। আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি আমরা। তাহলে একটা জিনিস দেখো, কিলোমিটার পার আওয়ার বেশি বড় না মিটার পার সেকেন্ড বেশি বড়? কিলোমিটার পার আওয়ার, আর মিটার পার সেকেন্ড ছোট। এবার আর একটা জিনিস দেখবো আমরা, যে আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে না 5/18 দিয়ে? এই 18/5 এইটা বড় না 5/18 বড়? 18/5 বড়, কারণ 3 5 15 ভাগ করলে এটা 3 পয়েন্ট সামথিং আসছে। আর এটা 18 দিয়ে যদি ভাগ করতে যাও তাহলে দশমিকে চলে আসবে। তাহলে আমাদের 18/5 বড়। এবার দেখো কিলোমিটার পার আওয়ার, অ্যাকচুয়ালি তুমি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাচ্ছ। বড় ইউনিট থেকে যদি ছোট ইউনিটে যাও, তাহলে তোমার ছোট কিছু দিয়ে গুণ করতে হবে। যেমন তোমার 2কে যদি তুমি ভ্যালু কমাতে চাও, তাহলে কি করবা? 1-এর 2 দিয়ে গুণ দেবা? নিশ্চয়ই 2 দিয়ে গুণ দেবা না। 2 দিয়ে গুণ দিলে কি হবে? ভ্যালুটা বেড়ে 4 হয়ে যাচ্ছে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে
তোমার 5-8 দিয়ে গুণ দিতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে যাও, অর্থাৎ ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যেতে যাও, তাহলে তোমাকে 18/5 দিয়ে গুণ দিতে হবে। ব্যাস, ডাউট ক্লিয়ার। পরেরটায় আসছি। স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার। একটা বোটের স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ কারেন্ট দেওয়া আছে, কারেন্ট অর্থাৎ স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার। তো বোটের স্পিড এক্স সেটা দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের গতিবেগ ওয়াই সেটা দেওয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার। হোয়াট টাইম উইল ইট টেক টু কভার 20 কিলোমিটার? বলা আছে 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এরপরে আরও শর্ত দেওয়া আছে, দেখো। ইফ দ্য বোট মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, বোটটা যদি ডিরেকশন অফ দ্য কারেন্ট মানে কি স্রোতের অনুকূলে যায়। তো এইখানে আমাদের বোট অ্যান্ড স্টিমের একটা বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি, বা আমরা প্র্যাকটিক্যাল লাইফেও যদি দেখতে যাই, যে তুমি তোমার নদী এইদিকে বয়ে যাচ্ছে, তুমি যদি নদীর দিকেই বয়ে যাও, তুমি যদি সাঁতার নাও কাটো, তোমাকে স্রোত ঠেলতে ঠেলতে নিয়ে চলে যায়। তার মানে কি, তোমার স্পিড যদি এক্স হয় আর নদীর স্পিড যদি ওয়াই হয়, তাহলে এখানে স্পিড কি হবে? এক্স প্লাস ওয়াই, নদীর স্রোতের অনুকূলে। আর এই দিকে নদী যাচ্ছে আর তুমি উল্টো দিকে যাচ্ছ, তাহলে কি হবে? তুমি যতই সাঁতার কাটো, নদী তোমাকে পিছনে ঠেলার চেষ্টা করবে। তো তুমি যদি সামনে এগোতে যাও, এগোতে পারো, তার মানে কি তোমার গতিবেগ বেশি স্রোতের থেকে। তাহলে আমার যখনই নদীর স্রোতের বিপরীতে যায়, তাহলে রিলেটিভ স্পিড কি হয়? এক্স মাইনাস ওয়াই হয়। তো এখানে আমাদের ডিরেকশন অফ দ্য কারেন্ট বলেছে, অর্থাৎ স্রোতের অনুকূলে। তাহলে আমাদের এইটা দেখতে হবে। বেশ, আমাদের কি বলা হয়েছে? আবার বললাম যে রিলেটিভ আমাদের টাইম স্পিড ডিস্ট্যান্সের একটাই ফর্মুলা, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমাদের বলা হয়েছে 20 কিলোমিটার যাচ্ছে কি স্রোতের অনুকূলে, তার মানে কি হবে? রিলেটিভ স্পিড যোগ হবে 4 + 1, আর টাইম জানতে চেয়েছে। তাহলে 5 দিয়ে যদি কাটো, তাহলে কত আসছে? 4 আসছে। তাহলে টাইম কত আসছে? 4 আওয়ার টাইম লাগছে। 4 আওয়ার টাইম লাগছে। পরেরটা দেখব। গণেশ, রাম অ্যান্ড সোহম টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 ডেজ। গণেশ, রাম আর সোহম একটা কাজ 16 দিনে করছে। ইফ গণেশ অ্যান্ড রাম টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ। গণেশ এবং রাম ওই একই কাজ বলা হয়েছে 24 দিনে করে। তাহলে বলা হয়েছে সোহমের কতদিন সময় লাগবে? দ্য নাম্বার অফ ডেজ সোহম অ্যালোন টেক্স টু ফিনিশ দ্য ওয়ার্ক। সোহম একা কাজটা করতে কতদিন সময় নেবে? তাহলে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা কি জানি, যে টোটাল ওয়ার্ক আমাদের প্রথমে বার করতে হয়। আমি বেসিক মেথড দিয়ে আসছি না। টোটাল ওয়ার্ক আমাদের কি আসে? এলসিএম আসে। কার এলসিএম আসে? এলসিএম অফ টাইম, অর্থাৎ সময় যেটা থাকে তাদের এলসিএম নিতে হয়। তাহলে 16 আর যদি 24-এর এলসিএম নাও, তাহলে এটা কত হবে? সেটা 48 হবে। এবার এফিসিয়েন্সি বার করতে হবে। আমাদের টোটাল ওয়ার্কের কনসেপ্ট আছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে তুমি যদি এফিসিয়েন্সি বার করতে যাও কারো, তাহলে টোটাল ওয়ার্ককে তোমার কি করতে হবে? টাইম দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এই যে জি প্লাস আর প্লাস এস, ওর এফিসিয়েন্সি কত হবে? 48কে 16 দিয়ে ভাগ করতে হবে, 3 × 48। আর জি আর আর এর এফিসিয়েন্সি কত আসবে? 48/24, অর্থাৎ 2। তাহলে দেখো, এদের 3 জনের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর এদের দুজনের এফিসিয়েন্সি 2। তাহলে সোহমের এফিসিয়েন্সি কত হবে? 3 - 2 অর্থাৎ 1। এবার জানতে চাইছে সোহমের টাইম। তাহলে সোহমের টাইম কত লাগবে? আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। তার মানে টাইম কত? টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক আছে 48, আর সোহমের এফিসিয়েন্সি 1। তাহলে কত হবে? তাহলে 48 দিন সময় লাগবে সোহমের। কোথায় আছে? অপশন বি। পরের অঙ্কটা দেখো। এ শপকিপার অ্যালাউ 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস on his article. Find the mark price of an article for which he charged 740. বলা হয়েছে একটি দোকানদার 20% ডিসকাউন্ট দেয়। 20% ডিসকাউন্ট দিল কিসের ওপর? মার্ক প্রাইসের ওপর। ডিসকাউন্ট ইন জেনারেল মার্ক প্রাইসের ওপর দেওয়া হয়। এটা যদি এখানে নাও বলতো অন দ্য মার্ক প্রাইস, তাতেও আমরা মার্ক প্রাইসের উপরে ধরতাম। যদি বলা থাকে যে অন সেলিং প্রাইস বা অন্য কিছু বলা থাকে, তাহলে আলাদা ব্যাপার। তো সেখানে আমরা এখন যাব না। বলা হচ্ছে ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ফর হুইচ হি চার্জেস 740। তো বলা হচ্ছে ওটার মার্ক প্রাইস বার করো যেটার জন্য 740 টাকা দাম নেয়। তাহলে আমাদের মার্ক প্রাইস কত আসবে? মার্ক প্রাইস ইন জেনারেল 100% হয়। আমাদের সেলিং প্রাইস কত হবে? 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে হচ্ছে 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 80%। তো আমাদের বলা হয়েছে 80% সমান বলা হচ্ছে 740 টাকা। আমাদের
টার্গেট কি 100% বার করা, তাহলে আগে 1% সমান কত বার করে নিই, তারপর দেখে নেব। তার মানে 74কে তোমার 80 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 9 72 থাকলো কত আমাদের 2, দশমিক নিলাম একটা, 20 8 2 16 আসছে কত 4, 5 8 40। তাহলে আমাদের কত আসছে 1% সমান আসছে 925। আমাদের মার্ক প্রাইস জানতে চেয়েছে 100%, অর্থাৎ 100% সমান কত আসবে, 100 দিয়ে যদি গুণ করি 9.25কে, তাহলে আমাদের কত আসবে 925 টাকা। তাহলে মার্ক প্রাইস আসছে 925 টাকা। বুঝতে পেরেছি? আরেকবার বলে দিচ্ছি, 20% ডিসকাউন্ট দিচ্ছে মার্ক প্রাইসের উপর। মার্ক প্রাইস কত 100%, 20% ডিসকাউন্ট দেওয়া মানে সেলিং প্রাইস কত 80%। তো আমাদের বলা হচ্ছে সেলিং প্রাইস 740 টাকা, 80% সমান 740 টাকা, 1% সমান ভাগ করলাম 9.25, মার্ক প্রাইস জানতে চেয়েছে, অর্থাৎ 100% সমান কত। পরেরটাতে আসবো, কি আছে জেড, বলা হয়েছে দ্য ফোর্থ টার্ম অফ দ্য ফলোয়িং অ্যালফাবেট সিরিজ, এখানে ফোর্থ টার্ম জানতে চেয়েছে। তাহলে জেড এক্স ওয়াই এম ভি টি ইউএস আর পি কিউ ও জে এইচ আই জি, এটা আমাদের দেওয়া আছে। আমাদের একদম সহজ জিনিস, যে আমাদের প্রত্যেকটার ফার্স্ট টার্মগুলোকে লিখে নিই, তাহলে সিরিজটা কীভাবে যাচ্ছে বুঝতে পারবো। যেমন জেড এর নাম্বার কত 26, ভি এর নাম্বার কত 22, আর এর নাম্বার কত 18। তাহলে আমাদের এখানে যদি দেখি আমাদের 4 করে কমছে, তাহলে 18 থেকে 4 কমলে কত হবে 14 হতে হবে। 14 কার নাম্বার, এন এর নাম্বার। তাহলে আমাদের এন দিয়ে হবে অ্যান্সার। এই দুটো তো আগেই বাদ। এবার বাকিটা দেখতে হবে। তারপরে কি আছে এক্স, এক্স মানে কত 24। তারপরে কি আছে টি, টি মানে কত 20। তারপরে পি, পি মানে কত 16। এখানেও দেখো 4 করে কমছে, তাহলে এখানেও 16 থেকে যদি 4 কমাও তাহলে কত আসবে 12। 12 কার নাম্বার, এল এর নাম্বার। তাহলে এন এবং এল থাকতে হবে আমাদের, এন এল দুটোতেই আছে। এখন আমরা ডিসাইড করতে পারিনি অ্যান্সার কি। যদি তুমি এখানে অপশনটা দেখে নিতে যে এই দুটো আলাদা আছে, এই দুটো প্লটিং করি, তাহলে আমাদের সুবিধা হতো। তাহলে পরেরটা দেখবো, তার প্রথমে আছে ওয়াই অর্থাৎ 25, তারপরে কত আছে, তারপরে আছে ইউ মানে 21, তারপরে আছে কিউ মানে 17। কি হয়েছে 4 করে কমছে, তাহলে 17 থেকে যদি 4 কমাও তাহলে এখানে কত আসবে 13। 13 কার নাম্বার আমাদের, এম এর নাম্বার। তাহলে এন এল এম আমাদের অ্যান্সার। এবার তবু আমি এই কোশ্চেনটা একটু সময় দাঁড়াবো, কেন কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে, লাস্টেরটাতে গন্ডগোল আছে। এম মানে এখানে তুমি অ্যান্সার মার্ক করে দিয়ে বেরিয়ে যাবে, তুমি পরীক্ষা হলে যদি এরকম ফেস করো লাস্টেরটাতে প্রবলেম, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। তোমাদের এন এল এম এটা তো শিওর আসছে, তাহলে এটা মার্ক করে দিয়ে বেরিয়ে যাবে। এটা তোমার দেখার দরকার নাই ভুল আছে না ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। তাহলে আছে তোমার এম মানে 13, তারপরে কত আসছে, তারপরে আসছে 19, তারপরে কত আসছে, তারপরে আসছে 15, তারপরে কত আসছে আমাদের, তারপরে আসছে আমাদের কত আসবে সেটা জানতে চেয়েছে, এখানে কিছু একটা আসবে। তারপরে আছে আমাদের 7। তাহলে দেখো 13 থেকে 19 কি হয়েছে আমাদের 6 বেড়েছে, 19 থেকে 15 কি হয়েছে আমাদের 4 কমেছে। ঠিক আছে, এবার 15 থেকে আমাদের দেখো এখানে 6 বাড়লো তারপরে 4 কমলো, প্রবলেমটা হচ্ছে এইখানেই। বুঝতে পেরেছি? আমাদের এইখানে যেটা এম আছে, এইখানে এই এমটাতে হচ্ছে প্রবলেম। আমাদের অ্যাকচুয়ালি এটা 23 থাকতে হতো। ঠিক আছে, 23 কার নাম্বার আমাদের, ডাব্লুর নাম্বার হচ্ছে 23। আমাদের এখানে অ্যাকচুয়ালি ডাব্লু থাকতে হতো, জেড এক্স ওয়াই ডাব্লু, তবে গা কোশ্চেনটা ঠিক হতো। যদিও এখানে নাম্বার মানে আমি জানি না তখন কি করেছিল, এটাতে নাম্বার কি করেছিল, সবাইকে দিয়েছিল না এটাতে, যারা এই অপশন সি করেছিল তাদেরকে নাম্বার দিয়েছিল, এটা আমার এখন এই মুহূর্তে জানা নেই। তো এখানে এটা অ্যাকচুয়ালি 23 থাকার কথা, তারপরে 19, তারপরে এখানে 4 কমছে, 15 থেকে আবার 4 কমবে, তাহলে আমাদের 11 আসবে, 11 থেকে আবার 4 কমছে 7 আসছে। বুঝতে পেরেছি? এখানে এটা এরর ছিল, কিন্তু আমাদের এখানে দেখার দরকার নয়, এখন দেখছি, পরীক্ষার হলে দেখবো না। অ্যাভারেজ এজ অফ এ বি 51 ইয়ার্স, এ এবং বি এর অ্যাভারেজ এজ বলা হয়েছে 51 ইয়ার্স। তাহলে এ এবং বি এর টোটাল এজ কত হবে, তাহলে এ এবং বি এর টোটাল এজ হবে আমাদের, তাহলে আমাদের দেখো এ এবং বি এর অ্যাভারেজ এজ বলা হয়েছে 51 ইয়ার্স, তাহলে এ এবং বি এর টোটাল এজ কত হবে 51 ইন্টু 2, 102 বছর। এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, এ বলা হয়েছে 2 বছর বড় কার থেকে, বি এর থেকে, বি এর বয়স 2 বছর। প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর গিভেন, এ মানে ওটা জানতে চেয়েছে এ আর বি এর কি হবে। এই রকম অঙ্ক একটু আগে একটা করলাম, যে যদিও ওখানে অঙ্কটা অন্য রকম ছিল, অঙ্কটা কোথায় ছিল একবার দেখে নিই। এই অঙ্কটা এখানে আমরা ভ্যালু বার করিনি, ঠিক আছে,
তো এই দেখো একই রকম ডেটারই অঙ্ক দিচ্ছে, যদিও এগুলো উচিত নয়, একটু তো চেঞ্জ করা উচিত। সেই সেক্রেটারিতে দুই একটা কোশ্চেনই দেখলাম একটু স্ট্যান্ডার্ড আছে, মোটামুটি সোজাই আছে, কিন্তু ওই দু তিনটা কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে মানে কনসেপ্টের। দেখো এ প্লাস বি ইকুয়াল টু 102, এ মাইনাস বি ইকুয়াল টু 2, তুমি এখানে চাইলে সলিউশন করতেই পারো, যে আমাদের সলিউশন করব, যে কি আছে সবার সিম্বল চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের 2a ইকুয়াল টু কত আসছে 100, এ ইকুয়াল টু আসছে কত, সরি এখানে বি আসবে না, সরি এখানে 2b আসছে, কারণ এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 2b আসছে আমাদের 100, অর্থাৎ বি ইকুয়াল টু কত আসছে 50। তো বি 50 এখানেই আসে, এখানেও 50 52 আছে, আমি একটু পরে বলছি ওটা। বি ইকুয়াল টু 50, এর ভ্যালু বার করে নেবে। কিন্তু আমি বলছি এগুলো এইভাবে নয়, এগুলো ইনস্ট্যান্ট করে দেবে, এগুলোর পেছনে সময় দেবে না। আমাদের এই জিনিসটা মাথায় রাখবে, দুটো জিনিসের যোগফল একটা ভ্যালু দেওয়া আছে, দুটো জিনিসের বিয়োগফলের একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে অলওয়েজ বড় কে হবে, এ থেকে বি বাদ যাচ্ছে মানে এ বড়, বড়টার ভ্যালু হয় এদের যোগফল বাই 2, 102 প্লাস 2 মানে 104, 104 বাই 2 অর্থাৎ 52। আর ছোটটার ভ্যালু হয় ওদের বিয়োগফল বাই 2, মানে 102 থেকে 2 বাদ দিলে কত হয় 100 বাই 2 অর্থাৎ 50। এবার এ আর বি এর বয়স বেরালো, এখানে 52 50 দেওয়া আছে, 50 52। অনেক সময় তাড়াহুড়োতে আমরা এই অপশনটা চোখেই পড়লো না, 50 52 দেখে আমরা মার্ক করে দিয়ে বেরিয়ে গেলাম, তা করলে হবে না, একটু খেয়াল রাখতে হবে যে 52 50 আছে অ্যান্সারে, না 50 52 আছে। কারণ মোস্ট প্রবাবল যেটা রং অ্যান্সার হয় সেটা কোশ্চেনে থাকবেই থাকবে অপশনে। এটা একটু পরে আর একটা কোশ্চেনে দেখাবো আমি, যে মোস্ট প্রবাবল রং অ্যান্সার কিভাবে থাকে, মানে যেটা সব থেকে বেশি করে ছেলেপেলে। তো 52 50 হচ্ছে আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখে বিরাট বড় মনে হচ্ছে, অ্যাকচুয়ালি বড় কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনটার মধ্যে কিছু নেই, একদম ঠুনকো কোশ্চেন। দ্য গিভেন পাই চার্ট হ্যাভ শোজ, এগুলো এমনি পড়ছি তাই, যে মানে তোমাদের দেখানোর জন্য যে কিছু স্কিপ দিই না, কিন্তু এটার কোনো মানে হয় না এটা পড়ার, তাও দেখে নাও। দ্য গিভেন পাই চার্ট হ্যাভ শোজ দ্য স্পেন্ডিং অফ এ কান্ট্রি অন ভেরিয়াস স্পোর্টস ডিউরিং এ ইয়ার। বলা হয়েছে এই প্রদত্ত পাই চার্টটি একটি দেশের বিভিন্ন খেলার খাতে কত কি খরচা হয় সেগুলো দেওয়া আছে। স্টাডি দ্য গিভেন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এটাকে অনুশীলন করো এবং তুমি অ্যান্সার বার করো। তো এইসব এটা কিছু না, অ্যাকচুয়াল কোশ্চেন আমাদের এই লাইন এই মানে এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন। ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার ওয়াজ 15, তারপর যতগুলো জিরো আছে থাক, জিরো নিয়ে ভাববো না, কারণ এখানে সবারই দেখো প্রচুর জিরো আছে। তাহলে 15 সামথিং আছে, এটা টোটাল অ্যামাউন্ট। দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন ক্রিকেট অ্যান্ড হকি, ক্রিকেট অ্যান্ড হকিতে কত স্পেন্ড হচ্ছে। তোমার দেখো এগুলো সব পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া থাকা মানে অলওয়েজ 100%-এ দেওয়া থাকবে। আর যদি তোমার ডিগ্রিতে দেওয়া থাকে তার মানে 360 ডিগ্রিতে দেওয়া থাকবে, কারণ একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত কভার হয় 360 ডিগ্রি। তো আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে, সরি এটা পার্সেন্টেজ সিম্বল দিয়েছিলাম। তাহলে 360 ডিগ্রি থাকবে, ডিগ্রিতে দেওয়া থাকলে, পার্সেন্টেজে দেওয়া থাকলে 100%। কোশ্চেনে আসবো, আমাদের বলা হয়েছে যে ক্রিকেট আর হকি, এই হলো ক্রিকেট আর এই হচ্ছে হকি, তাহলে 25 আর 15 কত হয় 40%। তোমাকে 40% বার করতে হবে কার, এই 15 সামথিং এর পরে যতগুলো জিরো আছে। এখানে তোমার 4 15 60, এই 60 রিলেটেডটাই অ্যান্সার হবে, এটা মার্ক মানে ইনস্ট্যান্ট মার্ক করে দেওয়া উচিত। যদি তাও না হয় দেখে নাও, পার্সেন্টেজ ওঠালে কী হবে 100 নিচে, আর 15-এর পর জিরো আছে, তোমার এখন ভেবে লাভ নাই কত জিরো আছে, এই জিরোগুলো সব কেটে যাবে, এই 4-এর সঙ্গে 15 গুণ হবে, তার মানে 60, 4 15 60। এইবার তোমার যে যতগুলো জিরো পড়ে থাকলো সেই জিরোগুলো কাউন্ট করে বসাতে হবে তোমাকে। তো এখানে আমাদের জিরো নিয়ে ভাবার দরকার নাই, কেন, কারণ দেখো 60 একজনের কাছে আছে। যেমন আমাদের একটু আগে দেখলাম, কোথায় দেখলাম একটা কোশ্চেন, হ্যাঁ না এটা নয়, এক সেকেন্ড আমি একটু তোমাদের ওটা ওই কোশ্চেনটায় নিয়ে আসি, যে ওখানে আমাদের কটা জিরো ওটা কাউন্ট করতে হচ্ছিল, কারণ ওটা আমাদের প্রয়োজন ছিল। যেমন এখানে 72-এর পর 4টে জিরো আছে, আর এখানে 72-এর পর 3টে জিরো আছে, এখানে আমাদের জিরো অবশ্যই দেখতে হবে যে কতগুলো আছে, কারণ দুটো জায়গাতে 72 আছে। কিন্তু এখানে আমাদের জিরো দেখার দরকার নেই, কারণ এর কাছে শুধু 60 আছে, এর কাছে 50 আছে, এর কাছে 37 আছে, এর কাছে 75 আছে। তাহলে এখানে 4 15 60, তাহলে এটা আমাদের অ্যান্সার। পরেরটা আসবো, ইফ এ ইজ টু বি 4:5, এ এবং বি এর অনুপাত 4:5 দেওয়া আছে, বি আর সি এর অনুপাত 10:7 দেওয়া আছে। তাহলে আমাদের বি ভ্যালু এখানে কত, বি এর ভ্যালু 5, এখানে বি এর ভ্যালু কত 10। তাহলে আমাদের বি এর ভ্যালু বোথ কেসে সমান থাকা উচিত ছিল, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 2 8, 5 2 10, তাহলে এ আর বি এর ভ্যালু 4:10, আর বি আর সি এর ভ্যালু 10:17, তার মানে 10:17 আমাদের অ্যান্সার।
8:10:17, কিন্তু আমাদের জানতে কি চেয়েছে A:C, তার মানে 8:17 হচ্ছে আমাদের মার্ক করতে হবে। ঠিক আছে, আর যদি এইভাবে না ভাবো তাহলে A/B লিখে নাও। A/B কত আছে তোমার কাছে 4/5, আর B/C কত আছে, এটা এই কারণে দেখাচ্ছে, এই জায়গাটা বলছি আমি কেন দেখাচ্ছি, A/B ইন্টু B/C, আর এখানে তাহলে B/C 10/17 করো, তাহলে আমাদের কত আসছে A/B আসছে আমাদের কত, যে 8/17। এবার এই জিনিসটা আমি কেন বলছি, এই জিনিসটা তোমার এখানে দুটো দেওয়া আছে, বিকে ইকুয়েট করলে হয়ে যাচ্ছে, ভালো কথা। তোমাকে যদি A/B সমান কিছু একটা ভ্যালু দেওয়া থাকলো, B/C দেওয়া থাকলো, C/D দেওয়া থাকলো, দিয়ে D/E দেওয়া থাকলো, দিয়ে তোমাকে জানতে চাইছে A/E এর ভ্যালু কত হবে। এবার তুমি প্রতিবার এই সমান করার প্রসেস অ্যাপ্লাই করে ওসব করার দরকার নেই, তো তোমার প্রথমটা লাস্টেরটা জানতে চেয়েছে, তাহলে এই যে করলাম A/B, B/C, C/D, D/E, সবগুলো কেটে যাবে, এ আর ই পড়ে থাকবে, ওইভাবে অ্যাপ্রোচটা নিতে হবে। তখন পরেরটা আসবো, কী দেওয়া আছে আমাদের, সিরিজ দেওয়া আছে 3 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 15 দেওয়া আছে, তারপর 35 দেওয়া আছে, এ জানতে চেয়েছে কি হবে। অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখো, এটা একটা মানে 2-এর স্কোয়ার 4 -1 দেওয়া আছে, এটা 3-এর স্কোয়ার 9 -1 দেওয়া আছে, এটা 4-এর স্কোয়ার 16 -1 দেওয়া আছে, এটা 6-এর স্কোয়ার 36 -1 দেওয়া আছে, তাহলে এটা অবভিয়াসলি 5-এর স্কোয়ার -1 হতে হবে, অর্থাৎ 25 -1 24 হতে হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি, কিচ্ছু নেই, 3, 8, 15, 35 দেওয়া আছে, এগুলো কি আছে 4 -1, 9 -1, 16 -1, 36 -1, মানে একটা করে স্কোয়ার, তার থেকে 1 বিয়োগ, তাহলে এখানেও তাই হবে যে 25 -1 24। দেয়ার আর 1400 স্টুডেন্টস ইন এ স্কুল, 1400 স্টুডেন্ট আছে, 25% দোজ ওয়্যার স্পেকটাকেলস, বলা হয়েছে এখানে 25% আছে যারা চশমা পরে, 2/7 অফ দোজ ওয়ারিং স্পেকটাকেলস আর বয়েজ, বলা হয়েছে যারা চশমা পরে তাদের 2/7 কি, তারা ছেলে। হাউ মেনি গার্লস ইন দ্য স্কুল ওয়্যার স্পেকটাকেলস, তাহলে কতজন মেয়ে আছে, ছাত্রী আছে যারা চশমা পরে, তাহলে আগে চশমা পড়ার সংখ্যাটা বার করে নেব। 1400 জন আছে, এখানে 25% আছে যারা চশমা পরে, তার মানে 1400-র 25% বার করে নাও। এরপর বলা হয়েছে 2/7 হচ্ছে কি ছেলে, তাহলে মেয়ে কত হবে 1 - 2/7, কারণ 1 ভাগ আছে, তাহলে 7 - 2 অর্থাৎ 5/7, তাহলে একে 5/7 দিয়ে গুণ করো, দুটো জিরো কেটে যাচ্ছে, 7 × 2 = 14, তাহলে 25 × 2 = 50 × 5, অর্থাৎ 250 জন মহিলা আছে, ছাত্রী আছে যারা চশমা পরে। পরের কোশ্চেনটা আসবো, এ ম্যান বট 4 ডজন এগস অ্যাট 24 পার ডজন, 4 ডজন এগ কিনছে যেগুলোর দাম 24 টাকা পার ডজন, আর 2 ডজন এগ কিনছে যেগুলোর দাম 32 টাকা পার ডজন। ধরা আছে টু গেন 20%, 20% লাভ করতে গেলে ওকে বিক্রয় মূল্য কি রাখতে হবে, এটা জানতে চেয়েছে। তাহলে 4 ডজন এগের দাম হচ্ছে 24 টাকা, এটা কেনা দাম, এগুলো সিপি, তাহলে 4 ডজন এগের টোটাল দাম কত 4 × 24, আর 2 ডজন এগের দাম কত বলা হয়েছে 32 টাকা, তাহলে 2 ডজন এগের টোটাল দাম কত 2 × 32, আমাদের এটা কি আসছে, এটা আসছে টোটাল কস্ট প্রাইস কত 4 ডজন আর 2 ডজন 6 ডজন, তাহলে এটা 6 ডজন, মানে 6 দিয়ে ভাগ করে দিলে 1 ডজনের কস্ট প্রাইস আসছে তোমার কাছে, তাহলে কি আসছে আমাদের 4 × 24 = 96। এখানে যদি ভাবো যে গুণ করব, গুণ করতেই পারো, 4 × 24, আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের গুণ করে নিব, 96 প্লাস 32 দুগুণ 64/6, কত আসছে 150/6, অর্থাৎ 25 টাকা আসছে আমাদের পার ডজন কস্ট প্রাইস। বলা হয়েছে এই 25 টাকার উপর 20% যদি গেন করতে হয় তাহলে ওকে কি দামে বিক্রি করতে হবে পার ডজন, তাহলে এই জন্য এই পার ডজন জানতে চেয়েছিল বলে আমি কিন্তু পার ডজন কস্ট বার করে নিয়েছিলাম 25 টাকা পার ডজন। তাহলে 25 টাকার ওপর বলা হয়েছে 20% গেন করবে, তার মানে 120% বার করতে হবে, কত আসছে 4, 4 দিয়ে যদি কাটি 4 × 3 = 12, কেন এরকম কেন হলো, 25 টাকার ওপর আমাদের, দাঁড়াও এখানে কিছু একটা ভুল হচ্ছে, চলো আরেকবার দেখে নিই কোথায় ভুল করেছি আমাদের। 4 × 24 = 96, 3 × 2 × 32 = 64, আর ছিছি এটা 160 হবে,
ঠিক আছে, আমারই ভুল। তাহলে এখানে 6 দিয়ে আমাদের ভাগ যাবে না, তাহলে রেখে দেবো। 160/6 টাকা হচ্ছে পার ডজন কস্ট প্রাইস। তাহলে 160/6 টাকা আছে, এর উপর বলা হয়েছে 20%-এর আমাদের কি করেছে, প্রফিট করেছে। তাহলে 20% প্রফিট করলে সেলিং প্রাইস কত আসবে, 120%। তাহলে একটা দুটো, একটা দুটো, জিরো কেটে যাচ্ছে, 6×2 = 12। তাহলে কত আসছে, 16×2, অর্থাৎ আমাদের 32 টাকা আসছে পার ডজন কস্ট। পরেরটা দেখো, এই অঙ্কটা যে কোথায় আসেনি, মানে এই অঙ্কটা প্রচুরবার এসেছে। ঠিক আছে, মানে তুমি WBCS মেনেও যদি খুলে দেখো, সেখানেও এসেছে। মনে হতেই পারে যে এত সহজ অঙ্ক দিচ্ছে, হ্যাঁ দেয়, সব কঠিন দিতে হবে নাকি? তোমাদের যে কোনো পরীক্ষাতেই ধরে রাখবে 80 থেকে 90% কোশ্চেন সহজ থাকে, কিছু কয়েকটা কোশ্চেন কঠিন থাকে। পি স্যালারি ইজ 25% হায়ার দ্যান কিউ। পি এর স্যালারি বলা হয়েছে 25% বেশি কার থেকে, কিউ এর থেকে। হোয়াট পার্সেন্ট কিউ স্যালারি লোয়ার দ্যান পি, কিউ এর স্যালারি কত পার্সেন্ট কম পি এর থেকে, সেটা জানতে চেয়েছে। তাহলে পি আর কিউ এর স্যালারির আগে রেশিওটা নিয়ে নেব। পি এর স্যালারি বলা হয়েছে 25% বেশি কার থেকে, কিউ এর থেকে। কিউ এর স্যালারি যদি আমাদের 100 হয়, তাহলে পি এর স্যালারি কী হবে, 125। তাহলে এটা তুমি রেশিও নিয়ে নাও, 5:1, সরি 5:4। তাহলে পি এর স্যালারি 5, কিউ এর স্যালারি 4। এখানে বলা হয়েছে কিউ এর স্যালারি কতটা কম তার পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে কতটা কম, কম হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, কম হচ্ছে 1 ইউনিট, কার থেকে কম, 5-এর থেকে। বা এখানে পি এর থেকে বলা আছে, তুমি ওইভাবে ভাবতে পারো। বা কমের পার্সেন্টেজ জানতে চেয়েছে, 5-এর থেকে কম, তাহলে 1/5। তাহলে 5×20 = 20%। তুমি রেশিও দিয়েও ডিল করতে পারতে, কিংবা এখানে 100, 125, 25 কম কার থেকে, 125-এর থেকে পার্সেন্টেজ কম, 5×25, 5×20, 100। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখব। এ, বি অ্যান্ড সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর 540। তাহলে এবিসি 550, এবিসি একটা কাজ করলে 550 টাকা পায়। এ আর বি বলা হয়েছে ওরা একসঙ্গে 7/11 কাজ করে। তাহলে জানতে চেয়েছে সি এর শেয়ার কত হবে। তাহলে আমরা আগে এ আর বি এর সম্পর্ক দেওয়া আছে, এ আর বি এরটাই বার করে নিই, কত টাকা পায় এ আর বি। 7/11 পাচ্ছে কার, 550 টাকার। কারণ যেমন কাজ করবে তেমনই তো টাকা দেবা, এরকম তো নয় যে কাজ বেশি করলো অল্প টাকা দেওয়া, বা অল্প কাজ করলো বেশি টাকা দিয়ে দেবো, তা তো করবে না। যে যেমন কাজ করবে তাকে তেমন টাকা দেওয়া হবে। তাহলে 7/11 বলা হয়েছে এ আর বি কাজ করে। তাহলে 7/11 টাকা পাবে টোটাল টাকার। তাহলে কত আসছে, এ আর বি 350 টাকা পাচ্ছে। তাহলে সি কত টাকা পাবে, 500 মাইনাস 350, অর্থাৎ 300 টাকা পাবে সি, সরি 200 টাকা পাবে। তাহলে আমাদের 200 টাকা পাচ্ছে। কিংবা কেউ ডাইরেক্ট সি এর বার করতে পারে, 7/11 এ আর বি পায়, তার মানে 4/11 কি পাবে, সি পাবে। 4/11 ভাগ কার, 550-এর। পরে কোশ্চেনটা আসবো। ABC is an equilateral triangle if its height is 3√3, then find its length. তাহলে আমাদের কাছে একটা ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে বলা আছে এর হাইটটা আমাদের দেওয়া আছে 3√3। আচ্ছা, সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কি আছে আমাদের, উচ্চতার ফর্মুলা। উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু সাইড বা বাহু বা এ। আর এরিয়ার ফর্মুলা কি আছে, √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে জানতে চেয়েছে হাইট দেওয়া আছে, লেন্থ জানতে চেয়েছে। তো হাইট দেওয়া আছে 3√3, সেটা আমাদের ফর্মুলা কি আছে, √3/2 ইন্টু সাইড। √3 কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে সাইড কত আসছে, 3×2 = 6। তাহলে আমাদের কত আসছে, 6। এবার মনে হতে পারে পরিমিতি থেকে এসছে। দেখবে আমাদের স্টেটের এক্সামে কি করে, অনেক সময়তেই চ্যাপ্টার অনেক কিছুই কভার করে, কিন্তু সেই সমস্ত চ্যাপ্টার থেকে খুব ইজি প্রবলেমগুলো দেয়। তো তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা সব চ্যাপ্টারই কভার করব। যদি কোনো চ্যাপ্টার খুব ডিফিকাল্ট লাগে, তো আমি বলছি না যে কিছু ছাড়তে, কারণ কিছুই ছাড়া উচিত নয়। তো খুব যদি ডিফিকাল্ট লাগে, ইজি টু মডারেট লেভেলের অঙ্কগুলো করে রাখবে। এক্সট্রিম ডিফিকাল্ট করা না করলেও হবে, যদি তোমার কাছে এখন যেহেতু সময় কম। কিন্তু একটা কথা সত্যি, তোমাকে সব কিছু করতে হবে, কারণ ওগুলোই তোমার মধ্যে আর তোমার কম্পিউটারের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দেয়। সবই করতে হবে, বাদ কিছু দেওয়া যাবে না।
দ্য প্রাইস অফ এ চেয়ার ইজ 500, ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10%, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। হোয়াট ইজ ইট সেলিং প্রাইস? আমরা 10-এর যখন ডিসকাউন্ট লাগাবো সাকসেসিভ, ঠিক আছে, তো এই সব করার দরকার নেই আমাদের, এই সব আমরা একদমই করতে যাব না, কোনো দরকার নেই। আমাদের সোজা আছে যে 500 টাকা হচ্ছে আমাদের দেওয়া আছে, 500 টাকা মার্ক প্রাইস, এরপর বলা হয়েছে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কত হবে? 90%। আবারও 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার মানে কত হবে? 90%, দুবার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে কি আসছে? তাহলে আমাদের 5 ইন্টু 9 9 81, তাহলে 5 একে 5, 5 8 40, তাহলে 405 আসবে কি ওর সেলিং প্রাইস আসবে আমাদের। বুঝতে পেরেছি? আমরা এখান থেকে 19% আসবে, এই 19% আমরা বার করব 500 টাকার দিয়ে, সেটা বাদ দেবো, ওই সব ঝামেলাতে আমরা যাব না। আমাদের সোজা হিসাব 500 টাকা আছে, 10% দুবার 10% করে ডিসকাউন্ট দিচ্ছে, প্রথমবার 10% ডিসকাউন্ট দেওয়া মানে কি 90% প্রাইস দাঁড়াবে, আবারও 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মানে কি সেই প্রাইসটা 90% প্রাইস দাঁড়াবে, ব্যাস এটা ক্যালকুলেট করে নেবো, আর কিছু নেই। দ্য percent profit made when an article is sold 78 is twice as much as when it is sold for 69. তো তোমার একটা বস্তু আছে, তার কস্ট প্রাইস এক্স টাকা, এটাকে 69 রুপিসে সেল করছো, আর একবার 78 রুপিসে সেল করছো। তো বলা হয়েছে 69-এ যদি তোমার p% প্রফিট হয়, তাহলে 78-এ সেল করলে 2p% প্রফিট হবে। তো এটা এইভাবে না বলে তোমার যদি এখানে এ টাকা লাভ হয়, তাহলে এইখানে আমাদের বলা হয়েছে 2a টাকা লাভ হবে, এইটা আমাদের কোশ্চেন। কারণ এখান থেকে এর যতটা লাভ হচ্ছে এখান থেকে এর তার দ্বিগুণ লাভ হচ্ছে, এটা আমাদের কোশ্চেন, কস্ট প্রাইস জানতে চেয়েছে। তাহলে এইখান থেকে আমাদের 78 থেকে এক্স আসতে গেলে কি হচ্ছে? 2a লাগছে, আর এক্স থেকে 69 এ লাগছে, এ টাকা বাড়াতে হচ্ছে। তাহলে এখান থেকে এইটুকু আমরা কি বলতে পারি? এ বলতে পারি, কারণ এখান থেকে এটা এ হবে, এখান থেকে এটা এ হবে, তবে তো টোটালটা 2a হবে। তাহলে 78 থেকে 69 যদি বাদ দাও, তাহলে কত আসছে আমাদের? 9 টাকা আসছে, তার মানে এর ভ্যালু 9 টাকা, মানে লাভ করছে 9 টাকা অ্যাকচুয়ালি। যদি 69 রুপিসে সেল করে তোমার 9 টাকা লাভ হয়, তাহলে সিপি কত হবে? সেলিং প্রাইস থেকে লাভটা বিয়োগ করে দাও, 60 টাকা আসবে। বুঝতে পেরেছি? In a village panchayat society, 600 names are enlisted as below poverty. তাহলে 600 নাম আছে যেটা বিলো পভার্টি লেভেলে আসে। If 20% of the village are below poverty, 20% of the villagers are below poverty level, 20% বিলো পভার্টি লেভেল আছে, তো আমাদের কিছুই না, 20% বিলো পভার্টি লেভেল, সেটা সংখ্যায় দেওয়া আছে 600। আমাদের জানতে চেয়েছে নাম্বার অফ ভিলেজার্স, মানে 100% জানতে চেয়েছে। কি করলাম? 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 6 30, 3000 ভিলেজার্স আছে কোথায়? এই তো, বুঝতে পেরেছি। লাস্ট প্রবলেম আমাদের বলা হয়েছে এই অঙ্কটাতে কি হয়, এই অঙ্কটা আমি বলেছিলাম না যে ছেলেপেলে যে ভুলটা সব থেকে বেশি করে সেই ভুলটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকে, এটা হচ্ছে তার সেরকম একটা অঙ্ক। আগে আমি কোশ্চেনটা বুঝিয়ে দিই, তারপরে ভুলটা কোথায় হয় সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি সলিউশন আসছি। ইট কস্ট 1 to photocopy a sheet of paper, 1 টাকা পার ফটোকপি, মানে জেরক্স করতে 1 টাকা করে নেওয়া হচ্ছে। However 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড, এর উপর 2% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 2% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে? অন অল ফটোকপিজ ডান আফটার ফার্স্ট 1000 সিটস, বলা হচ্ছে 1000টা সিট প্রিন্ট করার পর তারপরের গুলোতে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। হাউ মাচ উইল ইট কস্ট টু কপি 5000 সিটস, 5000 সিট কপি করতে কত টাকা লাগবে, এটা আমাদের কোশ্চেন। তাহলে দেখো আমাদের 5000 সিটে যদি আমাদের 5000 টাকা লাগে, তো এর উপর 2% ডিসকাউন্ট, যে অনেক, এটা হচ্ছে রং, ছেলে পেলে ভুল কি করে আমি সেটাতে আসছি। যেখানে বলা হলো 1000 টাকার বেশি, এইভাবে এটার মানে বার করে নেয় যে 1000 টাকার বেশি প্রিন্ট করলে 2% ডিসকাউন্ট, 1000 টাকা 1000 পিসের বেশি, তো আমরা করছি 5000 পিস, তার মানে সবেতেই 2% ডিসকাউন্ট পাবো। বাহ, খুব সুন্দর। তাহলে 5000 টাকার জন্য 5000 টাকা লাগবে, কিন্তু 2% ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টটা বার করে নিলাম। তাহলে 5 দুগুণ 100, 100 টাকা ডিসকাউন্ট, তাহলে 5000 থেকে আমাদের 100 টাকা ডিসকাউন্ট যদি বাদ দিই, 4900 টাকা আমাদের লাগছে। তাহলে এইখানে এটা মার্ক করে দিয়ে চলে যাবে, আর যেমনি মার্ক করে গোল ওই মারে গোল করবে,
নাম্বারেও এখানে গোল চলে আসবে, 0 আসবে। অ্যাকচুয়ালি এটা নয়, কোশ্চেনটা ভালো করে বুঝবে এই লাইনটা। 2% ডিসকাউন্ট, 2% ডিসকাউন্ট ইজ অ্যালাউড কখন? অন অল দ্য ফটোকপি, সমস্ত ফটোকপিতে। ডান আফটার ফার্স্ট 500 সিটস, মানে এই ডান আফটার ফার্স্ট 1000 সিটস, প্রথম 1000 সিট প্রিন্ট করার পর 2% অ্যালাউ হয়। তার মানে প্রথম 1000 কপি প্রিন্ট করার জন্য তোমার কাছে 1000 টাকাই নেবে। এরপর তুমি 10 কপি করো, 10,000 কপি করো, 500 কপি করো, সবের ওপর 2% ডিসকাউন্ট। বুঝতে পেরেছি লাইনটার মানে? যে 1000 টাকা মানে 1000 কপি প্রিন্ট হবে, সেটা অ্যাজ ইট ইজ রেট নেবে, তারপরে গিয়ে 2% ডিসকাউন্ট দেবে। তার মানে 1000 টাকা তোমাকে শুরুতে পেমেন্ট দিতেই হবে। এরপর তোমার কি হবে, বাকি 4000 কপি, মানে এই যে 5000 কপি আছে, তাহলে এই 4000 কপির জন্য 4000 টাকা লাগার কথা, কিন্তু 2% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 4000 টাকার 2% বার করে নাও, তাহলে 80 টাকা। তাহলে 4000 থেকে 80 বাদ দাও, তাহলে আমাদের এরপরে কি 3920 টাকা এইটা লাগবে 4000 পিস প্রিন্ট করতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 4000 পিসের দাম, আর এটা হচ্ছে 1000 পিসের দাম। তাহলে মোট 5000 পিসের দাম কত লাগবে? মোট 5000 পিসের দাম লাগবে 4920 টাকা। বুঝতে পেরেছি? আমাদের যেটা মোস্ট প্রবাবল রং অ্যান্সার, যেটা সব থেকে বেশি ভুল হয়, সেটা অপশানে থাকবেই থাকবে, কিন্তু আমাদের সেই দিকে গেলে হবে না, একটু খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে হবে। বুঝতে পেরেছি? তো আমাদের মানে ক্লাস শেষ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে রিভিউ জানিয়ে দেবে যে তোমাদের কোথায় ভালো লেগেছে, কোথায় ভালো লাগেনি, বা কোন কীরকম জায়গায় তোমাদের আরও একটু সময় দিলে ভালো হয় বা কম দিতে হবে। ঠিক আছে, কমেন্টে রিভিউ জানিয়ে দেবে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা করে দেবে। কোনো ব্যাপার নয়, খারাপ লাগলে ডিসলাইক করতে পারো, মানে খারাপ লাগলে করতে পারো না, এটা তোমাদের রাইট। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। আর যদি তোমরা চাও এরকম কন্টেন্ট মাঝে মধ্যেই পেতে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আজকের মধ্যে এখানেই থাকলো।